15% কমিয়ে বাংলাদেশে ট্রাম্পের 20% শুল্ক নির্ধারণ। কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা, অর্থ সেক্টরে স্বস্তি। লুটেরা চাঁদাবাজদের সাথে আপোষ নয় জানালেন মির্জা ফখরুল। হাটহাজারীতে হেফাজত নেতাদের সাথে সালাউদ্দিনের বৈঠক। শাহবাগে অবরোধকারী জুলাই যোদ্ধাদের দুই গ্রুপে সংঘর্ষ, সরিয়ে দিয়েছে পুলিশ। স্বাভাবিক হয়ে এসেছে যানবাহন চলাচল। বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় চড়েছে সবজিসহ নিত্যপণ্যের দাম। আরও কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আভাস। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক অবশেষে 15% কমিয়ে 20% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। শুল্ক নিয়ে আজ এই ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। আগের ঘোষণা অনুযায়ী 1 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। সেই হিসাবে বাংলাদেশকে বর্তমানের গড় 15%-এর সাথে নতুন পাল্টা শুল্ক 20% যোগ করে মোট 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। মার্কিন প্রশাসনের সাথে মধ্যস্থতা আলোচনায় অগ্রগতির ভিত্তিতে ভারতের উপর 25%, শ্রীলঙ্কার উপর 20%, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপর 19%, আফগানিস্তানের উপর 15% আর মিয়ানমারের উপর 40% বাড়তি শুল্ক আরোপের তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। গত 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির অজুহাতে বাংলাদেশের উপর 37% ছাড়াও বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা 9 এপ্রিল 3 মাসের জন্য স্থগিত করা হয়। এই সময়সীমা 9 জুলাই শেষ হওয়ার আগের দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান, বাংলাদেশে আরোপিত পাল্টা শুল্ক 37 থেকে 2% কমিয়ে 35% করা হয়েছে। 9 জুলাই বাড়তি শুল্ক কার্যকর না করে 31 জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে আলোচনার সময় দেয়া হয়। এই সময়ের মধ্যে মার্কিন প্রশাসনের সাথে ম্যারাথন বৈঠক করেছে বাড়তি শুল্ক আরোপের তালিকাভুক্ত দেশগুলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের ট্যারিফ আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি। আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে প্রধান উপদেষ্টার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। প্রধান উপদেষ্টা বলেন, শুল্ক হার 20% নামিয়ে আনতে পারা প্রত্যাশিত হারের চেয়ে 17 পয়েন্ট কম। এই চুক্তি বাংলাদেশের তুলনামূলক সুবিধা ধরে রেখেছে, বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে প্রবেশাধিকার বাড়িয়েছে এবং জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে সংরক্ষণ করেছে। এটি সামনে আরও বড় সুযোগ, দ্রুততর উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধির দ্বার উন্মোচন করেছে বলেও তিনি মনে করেন। মার্কিন পাল্টা শুল্ক 15% কমিয়ে মূল প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সমপর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত স্বস্তিদায়ক মনে করেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএম এর সভাপতি মাহমুদ হাসান খান। ট্রাম্পের পাল্টা শুল্ক কমানোর ফলে প্রতিযোগিতার সক্ষমতা হারানোর শঙ্কা দূর হলো বলে মনে করেন অর্থনীতিবিদরাও। তবে শুল্ক ইস্যুতে মার্কিনীদের সাথে বাণিজ্যের বাইরে কি চুক্তি হয়েছে সেই ব্যাখ্যা জানানোর পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 3 দফা আলোচনার পর বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে পাল্টা শুল্ক 15% কমিয়ে 20% ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার নির্বাহী এক আদেশে পাকিস্তানের ওপর 19%, আফগানিস্তানকে 15%, ইন্দোনেশিয়ার ওপর 19% এবং ভারতের ওপর 25% পাল্টা শুল্ক বসায় ওয়াশিংটন। কয়েক দফা আলোচনার পর বাংলাদেশের ওপর বসানো পাল্টা শুল্ক কমার খবর বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন রপ্তানিকারকরা। আমাদের যারা প্রধান প্রতিদ্বন্দ্বী তাদের তুলনায় আমরা একটা সমান জায়গায় বা স্বস্তির জায়গায় আছি। তাতে করে যেটা হবে যে আমাদের প্রতিদ্বন্দ্বিতার যে সক্ষমতা সেটা কমবে না। তবে বিজনেস কিছুটা ইম্প্যাক্টেড হইতেই পারে, কারণ হচ্ছে এই যে নতুন করে 20% ট্যারিফ অ্যাড হলো, যারা এইসব আমাদের পোশাক কেনেন সেই জায়গায় থেকে যদি কোনো বায়ারের ওই 20% নতুন করে টাকা ইনজেক্ট করার যদি সক্ষমতা না থাকে কিছুটা হলো ইম্প্যাক্টেড হইতে পারে, বাট এটা আমাদের জন্য আপাতত স্বস্তিদায়ক। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন পাল্টা শুল্ক কমায় পোশাকের বাড়তি রপ্তানির পাশাপাশি চামড়া সহ অন্যান্য খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।
তো সামগ্রিকভাবে এখন পর্যন্ত যে অবস্থা তাতে আমরা সমধর্মী আমাদের যারা রপ্তানিকারক মার্কিন বাজারে তাদের প্রায় কাছাকাছি অবস্থায় রয়েছি এবং এটা আমাদের জন্য স্বস্তির। সেই হিসেবে আমাদের প্রতিযোগিতা সক্ষমতাতে হারানোর যে আশঙ্কাটি ছিল সে আশঙ্কা অনেকাংশে আমরা উতরাতে পেরেছি। উপরন্তু চীনের সঙ্গে যদি উচ্চ শুল্ক আরোপিত হয়, যেটা আশঙ্কা করা হচ্ছে যে উচ্চ শুল্ক অব্যাহত রাখা হবে, তাহলে চীন থেকে প্রচুর পরিমাণে অর্ডার বিনিয়োগ এগুলো অন্যান্য দেশে শিফট করলে সেটাও বাংলাদেশের জন্য বাড়তি অর্ডার দেয়া এবং রপ্তানি করার একটা সুযোগ তৈরি হবে। বাণিজ্য সম্পর্ক থাকা অন্য দেশের সাথে ভারসাম্য রক্ষায় যুক্তরাষ্ট্রের সাথে হওয়া চুক্তির কূটনৈতিক ব্যাখ্যা থাকা প্রয়োজন বলে মনে করেন এই অর্থনীতিবিদ। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে যে নেগোসিয়েশনগুলো হয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে পারি এই নেগোসিয়েশনের জন্য, কিন্তু আমরা পূর্ণাঙ্গ চুক্তিটি এখন পর্যন্ত পাইনি। আমি মনে করি যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পূর্ণাঙ্গ চুক্তিটি উন্মুক্ত করা দরকার, যে আসলে কি ধরনের বিষয় সেখানে রয়েছে। বাণিজ্য ঘাটতির কথা বলে গেল 2 এপ্রিল শতাধিক দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। প্রথমে 37% শুল্ক আরোপের সিদ্ধান্ত দিলেও 2 দফায় কমিয়ে 20% করেছে দেশটি। ফলে যুক্তরাষ্ট্রের রপ্তানিতে এখন থেকে আগের 15%-এর সাথে বাড়তি 20% যোগ করে মোট 35% শুল্ক গুনতে হবে বাংলাদেশকে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। লুটেরা চাঁদাবাজদের সাথে কোনো আপোষ নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন করে দেশ নির্মাণে কোনো বিভ্রান্তিতে থাকা যাবে না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের জনগণকে এর আগে ইভিএম গেলাতে পারেনি, এখন আবার পিআর পদ্ধতি খাওয়াতে চায়। আহমেদ সরারের রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি শেষে আগস্টের পহেলা দিনেও অভ্যুত্থানের শহীদদের স্মরণ করল বিএনপি। ঢাকার 2 প্রবেশপথ গণ অভ্যুত্থানের অপ্রতিরোধ্য প্রাঙ্গণ হিসেবে পরিচিত উত্তরা ও যাত্রাবাড়িতে আয়োজন করা হয় সমাবেশের। মহানগর উত্তর বিএনপির আয়োজনে উত্তরার সমাবেশে বক্তব্য দেন শহীদদের স্বজনরাও। তাদের বক্তব্যে উঠে আসে সন্তানদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদেশে আর আওয়ামী লীগের রাজনীতি নয়, ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না এবং তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামের অন্যতম সূতিকাগার যাত্রাবাড়িতে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দিনটা সবার জন্য আনন্দের হলেও শহীদদের পরিবারের জন্য সময়টা ভালো না। মির্জা আব্বাস বলেন, শহীদদের পরিবারের সদস্য যারা বক্তব্য রেখেছেন তারা সবাই বলেছেন তাদের কেউ খোঁজ খবর রাখে না, অথচ শহীদদের জন্যই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানো গেছে। তো আর দেরি করেন না, আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দিবেন, এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে। এটা আমার কিন্তু আর কারণ না হোক, আমি অনেক সন্দেহ করি, তাদের নির্বাচনী তারিখ ঘোষণার পিছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে। এই দেশের লোককে ইভিএম পদ্ধতি খাওয়াতে চাইছিল হাসিনা, এই দেশের লোক গিলে নাই ইভিএম পদ্ধতি, সুতরাং আপনাদের পিআর পদ্ধতি কেউ গিলবে না। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারও বৈষম্য করছে। এই আন্দোলনে যেসব মাদ্রাসা ছাত্র, রিকশাওয়ালা, শ্রমজীবী মানুষ, শিশুরা শহীদ হয়েছে তাদের নিয়ে সরকারের কোনো মনোযোগ নেই। এক পক্ষ আছে শুধু আন্দোলনের কৃতিত্ব নিজেদের বগল দাবা করায়। বিরোধী যে হিংসাত্মক রাজনীতি বাদ দিয়ে আমরা একটা সুন্দর রাজনীতির চর্চা করি, যেখানে সকলে আমরা দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে পাশাপাশি সহ অবস্থান করে আমরা বসবাস করব। এই 1 বছরে যেন এটা বিচার হলো না, কারণ তারা ক্ষমতার লোভ পেয়ে গেছে, মস্তদের চেয়ার পেয়ে গেছে, তারা মজা পেয়ে গেছে। একটা ওটা হবে না ভাই, গাছ লাগিয়েছি আমরা, ফল খাবেন আপনারা, ওইটা আর হতে দেওয়া হবে না। কাকে চাঁদাবাজ বলেন আপনারা? আমি ঠিক বুঝতে পারিনি। কদিন পর ওই দলের নেতা এবং নেত্রীরা ওই তাদের দিকেই আঙ্গুল তুলে বলছে এরা হচ্ছে বিশ্ব চাঁদাবাজ। যে যত কথাই বলুক, নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হবে ইনশাআল্লাহ, এবং নির্বাচনের প্রস্তুতি এখন থেকে আপনার ঘরে ঘরে নিতে হবে।
বিএনপি নেতারা দাবি করেন সবাই ভুলে গেলেও বিএনপি সবসময় শহীদদের পরিবারের পাশে থাকবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কোনো বাধা দেখছে না বিএনপি। এ বিষয়ে সরকারের বক্তব্য আরও স্পষ্ট করা উচিত। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজত নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও। ঐকমত্য কমিশনে বিএনপির ভূমিকা নিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করা দরকার তার সবই করছে বিএনপি। তবে 51টি বাদে বাকি সব সুপারিশের ঐকমত্য কমিশনের সাথে বিএনপির কোনো মত নেই। আমরা আশা করি জুলাই জাতীয় সনদ এখনো স্বাক্ষরিত হয় নাই, বাট গতকালকে পর্যন্ত সবার ঐকমত্যের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কার প্রশ্নে কিছু বিষয়ে একমত হলেও কিছু কিছুতে এখনও দ্বিমত ভিন্নমত রয়েছে দলগুলোর। বিশ্লেষকরা বলছেন, 2 দফার এই ম্যারাথন আলোচনা গণতন্ত্রে উত্তরণের পথে ইতিবাচক বার্তা। তবে ঐকমত্যে পৌঁছানোর বিষয়গুলোর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েই গেছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় মোস্তফা মানিক। যদি এই প্রস্তাবের সঙ্গে কেউ একমত না থাকেন, অর্থাৎ পিআর হলে উচ্চকক্ষ চাই না, এই মতামতটা যাদের, সেটাকে আমরা এখানে ডিসেন্ডিং ওপিনিয়ন হিসেবে নিতে পারি। উচ্চকক্ষ চাই এবং পিআর পদ্ধতিতে চাই, আমরা কোনোটাতে হা না বলবো না। পিআর পদ্ধতিতে না হলে উনি হাউজই চান না, এই মতামতটা তো দিতে পারেন। আপনি বলছেন যে না, আপনি এর মধ্যে আছেন কি নাই সেটা বলেন। কার কি অবস্থান সেটা তো আমরা জানি, কে কোন কারণে চায় না সেটাও আমরা জানি। রাষ্ট্র সংস্কার গঠিত কমিশনগুলোর বিভিন্ন সুপারিশ নিয়ে 30টিরও বেশি রাজনৈতিক দল ও জোটের সাথে গেল মার্চ থেকে 2 দফায় 68 বার বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দফায় 62টি বিষয়ে একমত হয় দলগুলো, সেগুলো বাদ দিয়ে দ্বিতীয় দফায় মৌলিক সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে সংবিধানের 70 অনুচ্ছেদ, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংসদে উচ্চ কক্ষের গঠন, সদস্য নির্বাচন ও এখতিয়ার সহ 19টি বিষয়ে আলোচনা শুরু হয়। দ্বিতীয় দফার আলোচনা শেষে কমিশন বলছে, কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। ভিন্ন মতের কথা উল্লেখ রেখেই দ্রুততম সময়ে জুলাই সনদ চূড়ান্তের কাজ শুরু করেছে কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্র সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের এই 2 দফার দীর্ঘ আলোচনাকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। অনেক সীমাবদ্ধতা আছে, অনেক বিষয় একমত হওয়া যায় না, এগুলি সীমাবদ্ধতা আছে। কিন্তু তারপরে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে এই আমাদের তরুণদের জীবনদানের ভেতর দিয়ে এইবারের যে পরিবর্তন, এই পরিবর্তনের পরে এই প্রথম আসলে রাষ্ট্র পরিচালনা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলি দিনের পর দিন বসে আসলে আলাপ করছে। সেদিক থেকে এটার অর্জন আছে। আমাদের যে কিছু অপূর্ণতা আছে, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো মানে অনেকগুলো, সেগুলো আলোচনা এসেছে। আমি মনে করি সংস্কার কমিশন গঠন করার মধ্য দিয়ে আমরা অন্তত বুঝতে পারছি এবং এটাকে বৈধ করেছি যে আমাদের প্রবলেম আছে। তবে এত আলোচনার পর যেসব বিষয়ে একমত হওয়া গেছে তা ভবিষ্যতে কতটা বাস্তবায়ন সম্ভব এ নিয়ে প্রশ্ন তাদের। যে মানে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি রাজনৈতিক দলগুলো এবং যেগুলোকে দিয়ে আমরা জুলাই সনদ করতে চাই, সেটা যদি বাস্তবায়ন করার জন্য কার্যকর করা, আমার কাছে বাস্তবায়ন করতে পারবেন হয়তো অধ্যাদেশের মাধ্যমে অন্য কোনোভাবে, তাতেও আমাদের শেষ নাই প্রত্যাশার। আমাদের প্রত্যাশাটা হবে এটাকে কতটা কার্যকর করা যায়। কারণ অতীতে আমরা বহু ধরনের বিজয় হয়েছে, বহু ধরনের আলাপ আলোচনা হয়েছে, বহু ধরনের চুক্তি হয়েছে, কোনোটাই তো বাস্তবায়ন হয় নাই। তবে এইবার বাস্তবায়ন হবে, আমরা সব ফেরস্ত হয়ে গেছি, এটা তো মানুষ মনে করে না, তো মনে করবেও না। তো যেইটা বাস্তবায়ন করার এই আন্দোলনের এই অন্তর্বর্তী সরকারের আমলেই সেটার গ্যারান্টি আসলে নিশ্চিত করতে হবে, যে আমরা নিজেদেরকে গ্যারান্টি ক্লোজের ভেতরে আমাদের আনতে হবে যে আমরা এটা বাস্তবায়ন না করে আসলে পারবো না।
সেই জায়গাটা তৈরি করা ছাড়া অন্তর্বর্তী সরকারের আর কোনো বড় ধরনের দায়িত্ব নেই। সেটা যদি না করে তাহলে এটা একটা কেয়ারটেকার সরকারের সাথে তার কোনো পার্থক্য হবে না। বিশ্লেষকরা বলছেন, এবারও রাষ্ট্র সংস্কারের উদ্যোগ ব্যর্থ হলে তা ভবিষ্যতে আবারও ফ্যাসিবাদের কবলে ফেলতে পারে বাংলাদেশকে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সমন্বয় পরিচয়ে রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় আরও এক ছাত্র নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত 6 জন গ্রেফতার হয়েছে। রাজধানীর ওয়ারি থেকে গ্রেফতার জানে আলম অপু গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা জানে আলম অপু এবং আব্দুর রাজ্জাক রিয়াদ একটি গ্রুপ করে চাঁদাবাজি করে আসছিল। রিপোর্ট ফররুক বাবুর। রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গত শনিবার চাঁদা নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত 5 জন। এই ঘটনার পর গা ঢাকা দেয় জানে আলম অপু ওরফে কাজী গৌরব অপু। পুলিশি রিমান্ডে থাকা আব্দুল রাজ্জাক রিয়াদের দেয়া তথ্য অনুযায়ী অপুকে বৃহস্পতিবার রাতে রাজধানীর ওয়ারি এলাকা থেকে গ্রেফতার করা হয়। জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হলো। আপনারা জানেন, গ্রেফতারকৃত রিয়াদের বাবুবাজার বাসা থেকে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধার করা হয় এবং গত পরশুদিন তার বাড্ডার আরেকটি বাসা থেকে নগদ 2,98,000 টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় আর যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে। এর আগে বিভিন্ন সময় রিয়াদের বাসা থেকে 2.25 কোটি টাকার 4টি চেক উদ্ধার করেছে পুলিশ। তবে এতে প্রাপকের নাম বা তারিখ ছিল না। 1 কোটি টাকা করে 2টি এবং 10 লাখ ও অপরটি 15 লাখ টাকার চেক। এছাড়া রিয়াদের বাড্ডার আরেকটি বাসা থেকে 3 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রিয়াদ ও অপু মিলে চাঁদাবাজি করে আসছিল। পাশাপাশি জমি দখল ও মব সন্ত্রাসের ভয় দেখিয়েও অর্থ আদায় করছিল তারা। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। শাহবাগে জুলাই যোদ্ধাদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জুলাই যোদ্ধাদের ব্যানার টাঙানো মঞ্চ ভাঙচুর করা হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে টানা 2 দিন ধরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখে জুলাই যোদ্ধারা। জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে বৃহস্পতিবার সকাল 10:30টায় এই কর্মসূচি শুরু হয়। শুক্রবারও দিনভর তারা সড়ক অবরোধ করে রাখে। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশেপাশের সব সড়কে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা। গতকালকে থেকে দেখছেন যে পুরো মোড়টা দখল করে রাখছিল, তারা আমাদের ব্লক নিয়ে রাখছে। আমরাও যেহেতু জুলাই আহত, এই জন্য আমরাও কিন্তু কিছু বলতে পারতেছিলাম না। আজকে যারা আসছে তারা বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি আছে। তারা বলতেছে আমরা জুলাই আহত, আমাদের বুকে গুলি লাগছে, আমাদের পায়ে পা নাই, হাত নাই। তাহলে এরা কারা? পরে ওরা যখন শুরু করছে, আমরা চাইছিলাম যে 2 পক্ষের মধ্যে যেন হতাহত না হয়, 2 সংঘর্ষ না হয়। এইটাই। জুলাই গণঅভ্যুত্থানের এই দিনে জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। জনরোষ থেকে বাঁচতে 6 সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয় স্বৈরাচারী শেখ হাসিনা। ছাত্র জনতা হত্যাকারী পুলিশের জাতিসংঘের তত্ত্বাবধানে বিচার দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। এদিন ছাত্র জনতার পক্ষে মাঠে নামেন শিল্পী সমাজ। রিপোর্ট করছেন ইবরুল কায়েস। 2 দিন আগে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করলেও এদিন সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী সরকার। ফলে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ হারায় তারা। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। প্রজ্ঞাপন জারির পর কসাইখ্যাত সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইনমন্ত্রী আনিসুর হক হুঁশিয়ারি দেন, নিষিদ্ধ জামাত শিবিরের সাথে সম্পৃক্তদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে সরকার। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না।
এদিনের বড় খবরের একটি ছিল 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি। বেশ কয়েকদিন ডিবি কার্যালয়ে বন্দী থাকার পর এদিন সমন্বয়করা মুক্তি পান। শুধু 6 সমন্বয়ক নয়, সারা দেশে গ্রেপ্তার সকল শিক্ষার্থীর মুক্তির দাবি করে নাগরিক সমাজ। মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করে দাবি আদায়ে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবেন। সাধারণ ছাত্র জনতাকে হত্যার বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবি জানান নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশ, বিক্ষোভ ও মৌন মিছিল কর্মসূচিতে এর দাবি জানান শিক্ষক শিক্ষার্থীরা। আটক শিক্ষার্থী সহ অন্যদের নিঃশর্ত মুক্তি ও ব্লক রেইডের নামে গণগ্রেপ্তার বন্ধের দাবি করেন তারা। এত বড় সাহস এটা পায় কিভাবে যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না? দেশের বিভিন্ন জায়গায় মৌন মিছিল, আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ, দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচি পালন করতে গিয়ে রাজশাহী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের আক্রমণের শিকার হন শিক্ষক শিক্ষার্থীরা। আটক হন অনেক শিক্ষার্থী। চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার এবং গণগ্রেপ্তার বন্ধের দাবি জানিয়ে রাস্তায় নামেন দেশের শিল্পীদের একটি অংশ। রাজধানী ফার্মগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন তারা। বৃষ্টিতে ভিজে কর্মসূচি পালন করেন তারা। এদিকে আন্দোলনকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান শিল্পী সমিতির আরেকটি অংশ। দেখামাত্র গুলি নির্দেশের বিষয়ে শেখ হাসিনার মতো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্লজ্জের মতো দাবি করেন ছাত্র জনতার উপর পুলিশ গুলি ছুঁড়েছে এমন কোনো তথ্য নেই, বরং তারেক রহমানের নির্দেশে বিএনপি জামাত গুলি ছুঁড়েছে বলে মিথ্যাচার করেন তিনি। এর প্রতিবাদ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার শাক দিয়ে মাছ ঢাকার জন্য মিথ্যার কোরাস গাইছে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সরকারি হত্যা নির্যাতন চালাচ্ছে বলে এক বিবৃতিতে জানান তিনি। দ্রুত পদত্যাগ করে আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দিতে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন পুলিশের ডিবির দায়িত্ব থেকে বিদায় নেন ছাত্র জনতার হত্যাকারীর অন্যতম মাস্টারমাইন্ড ডিবি হারুন ওরফে ভাতার হোটেলের মালিক হারুন রশিদ। আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে। ইবরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ কমের কারণে বেড়েছে সব রকমের সবজির দাম। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল, আটা সহ অন্যান্য সব নিত্যপণ্য। আলু ও পেঁপে ছাড়া বাকি সব সবজি 60 থেকে 100 টাকার বেশি দরে কিনতে হচ্ছে ক্রেতাদের। প্রতি কেজি বেগুন, ঝিঙা, কচুরলতি, করলা কিনতে হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেড়ে ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকায়। সোনালী মুরগির দামও বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। তবে 150 থেকে 60 টাকা দরে মিলছে ব্রয়লার মুরগি। এদিকে মাছের বাজারও চড়া। সরবরাহ থাকলেও বেশিরভাগ মাছের দাম সাধারণের নাগালের বাইরে। আকাশছোঁয়া দাম ইলিশের। 1 কেজি ওজনের ইলিশের দাম 2000-এর উপরে। আগামী 7 দিন ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বিশেষ করে ঢাকায় গুমোট ভাব আর গরমের তেমন পরিবর্তন হবে না। এদিকে শুক্রবার সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হয়। রুটি রুজির তাগিদে খেটে খাওয়া মানুষের জন্য এই বৃষ্টি কিছুটা বিড়ম্বনার কারণ হয়েছে। এছাড়া সড়কে দেখা গেছে যানবাহন ও ছুটির দিনে ঘুরতে বের হওয়া মানুষের চলাচল। গেল কয়েকদিনে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায়। জামাত ইসলামের নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জাতীয় প্রেস ক্লাবের সেমিনারে তিনি এসব কথা বলেন। জুলাই 24-এর গণ অভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক আলোচনা এবং দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে জামাত। দলের সেক্রেটারি গোলাম পরওয়ার বলেন, 24 জানুয়ারি থেকে তৎকালীন আওয়ামী সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে থাকে সাধারণ মানুষ। জুন থেকেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে মানুষ। তার মতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের সংস্কৃতি গড়ে তোলা জরুরি। বলেন, জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি। অভ্যুত্থানের মাধ্যমে দেশে সচেতন ও সজাগ জনগণ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। দেশের মানুষের সত্যিকার স্বাধীনতা অর্জনে মানবরচিত মতবাদ দাফন করে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেন জামাতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মুজিবুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের অর্জনকে স্থায়ী, টেকসই এবং আরো সামনে এগিয়ে নিতে হলে এবং আওয়ামী সরকারের মতো ফ্যাসিস্ট শাসনের উদ্ভব যাতে না হতে পারে, সেজন্য প্রথমেই প্রয়োজন মৌলিক রাষ্ট্রীয় সংস্কার। এজন্য প্রয়োজন দেশের রাজনৈতিক দলসমূহের
বৃহত্তর ঐক্যমত গড়ে তোলা। জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। সংসদে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির শ্রমিক উইংয়ে যোগদান উপলক্ষে ডিআরইউতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সংসদে ব্যবসায়ী ও আইনজীবীদের প্রতিনিধিত্ব বেশি থাকায় শ্রমিক স্বার্থ রক্ষা হয় না। এমনকি গণঅভ্যুত্থানে সরকারের সময়ও শ্রমিকের বুকে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে। এই ব্যবস্থা বদলাতে হবে বলে তার মত। অভিযোগ করেন, কোনো শ্রমিক নেতা মালিক পক্ষের দালাল হয়ে কাজ করছে। বাংলাদেশে শ্রমিক নেতার নামে মালিক পক্ষের হয়ে শ্রমিকদের উপর নিপীড়ন চলতে থাকলে নতুন করে অভ্যুত্থানের শক্তি মাঠে নামবে বলে হুঁশিয়ার করে দেন তিনি। মালিক পক্ষের হয়ে কাজ করা শ্রমিক নেতাদের মুখোশ উন্মোচন করা হবে বলেও এনসিপির এই নেতা হুঁশিয়ার করে দেন। একটি দলের দুইজন মহারথী ট্রাক স্ট্যান্ড থেকে শুরু করে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে, বন্দর থেকে শুরু করে সব জায়গায় গডফাদারদের মতন দাপিয়ে বেড়াচ্ছে। পার্লামেন্টে অবশ্যই শ্রমিকদের প্রতিনিধি থাকতে হবে। চেয়ারের যদি পরিবর্তন হয় তাহলে আমাদের শ্রমিক ভাইরা ভালো থাকবে না। আমাদের পুরো ব্যবস্থার বদল করতে হবে। বর্তমান গণ অভ্যুত্থানের সরকার হওয়ার পরও আমরা দেখেছি তাদের অস্ত্রটা শ্রমিকের দিকে গিয়েছে। শ্রমিকের বুকে বুলেট লেগেছিল, সেখান থেকে রক্ত ঝরছিল। সেই রক্তের উপরে দাঁড়িয়ে সেখানে আমরা দেখেছি আবার নতুন করে সে আবার যে পূর্বের অবস্থা সেটাতে ফেরত যাওয়ার বর্তমানে একটি দল চেষ্টা করছে। জুলাই আর্টওয়ার্ক ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ২৪ জুলাইয়ের দেয়ালগুলো প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। বিকেলে রাজধানীর বিজয় সরণিতে জুলাই আর্টওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে শোষণ ও নিপীড়নের শিকার গ্রাফিতির মাধ্যমে প্রকাশ পাওয়ায় মানুষ রাস্তায় বের হলে তা দেখতে পারবে। এছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটা কঠিন এবং সময় সাপেক্ষ জানিয়ে উপদেষ্টা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়ন করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় কারওয়ান বাজার এলাকায় ১৬টি পিলারে ফ্যাসিবাদের ১৬ বছরের জুলুম এবং বিজয় সরণি থেকে আগারগাঁও পর্যন্ত জুলাই অভ্যুত্থান স্মরণে ৩৬টি পিলারে গ্রাফিতি আঁকা হয়েছে। সেই ইতিহাসগুলোকে আবার নতুন করে মানুষের সামনে তুলে ধরা। যদি গাড়ি দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা পিলার দেখে দেখে যায় তাহলে সে একেবারে রিলেট করতে পারবে যে ৮ সাল থেকে ২৪ সাল পর্যন্ত সময়টা আবার স্মৃতিপদে এসে উঠবে। এটাই ছিল আমাদের উদ্দেশ্য। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা সেনা কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী। আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর জনৈক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেয়। এর পরিপ্রেক্ষিতে ১৭ জুলাই উক্ত সেনা কর্মকর্তাকে রাজধানীর উত্তরার বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে। কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টিও আলাদাভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইএসপিআর আরও বলেছে, বাংলাদেশ সেনাবাহিনী একটি অরাজনৈতিক, শৃঙ্খলা পরায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ক্রমেই বাড়ছে মন্তব্য করেছেন বিএনপি নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। চাঁদপুরের কচুয়ার গোহট উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে আয়োজিত কর্মী সভায় তিনি একথা বলেন। এহসানুল হক মিলন বলেন, দেশের সাধারণ মানুষ নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনা। উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বাংলাদেশ আজ নির্বাচনের ফেস্টিভ মুডে চলে আসছে। অপরদিকে সরকারের ব্যর্থতা ক্রমান্বয়ে বেড়ে চলছে। এই মুহূর্তে এই সরকারের একমাত্র দায়িত্ব নির্বাচন দিয়ে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 15% কমিয়ে বাংলাদেশে ট্রাম্পের 20% শুল্ক নির্ধারণ। কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা, অর্থ সেক্টরে স্বস্তি। লুটেরা চাঁদাবাজদের সাথে আপোষ নয় জানালেন মির্জা ফখরুল। হাটহাজারীতে হেফাজত নেতাদের সাথে সালাউদ্দিনের বৈঠক। শাহবাগে অবরোধকারী জুলাই যোদ্ধাদের দুই গ্রুপে সংঘর্ষ, সরিয়ে দিয়েছে পুলিশ। স্বাভাবিক হয়ে এসেছে যানবাহন চলাচল। বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় চড়েছে সবজি সহ নিত্যপণ্যের দাম। আরও কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আভাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।